Assalamu alaikum. Sixth Banking Professional Exam 2025, first part, JAIBB, Junior Associate of Institute of Bankers, Bangladesh. Subject Basic Accounting, subject code 102. Myself, Rajiv Khan. আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন উইথ খানের পক্ষ থেকে। আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের প্রথম পর্বের একটি সাবজেক্ট বেসিক অ্যাকাউন্টিং, যার সাবজেক্ট কোড 102। এই বিষয়টি 2025 সালে যে অক্টোবরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, সেইখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্বে 102 সাবজেক্টটি ছিল গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন। এই জিএফআই সাবজেক্টের পরিবর্তে ফার্স্ট পার্টে বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্ট যুক্ত করা হয়েছে এবং জিএফআই সাবজেক্টটিকে সেকেন্ড পার্ট অর্থাৎ এআইবিবি বা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের দ্বিতীয় পর্বে সংযুক্ত করা হয়েছে। তাহলে আমাদেরকে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে হবে। এই বেসিক অ্যাকাউন্টিং এর আজকে আমরা ক্লাস করব মডিউল এ বা প্রথম অধ্যায়ের উপরে। আইবিবি অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ বেসিক অ্যাকাউন্টিং এর একটি স্টাডি ম্যাটেরিয়াল বা বই সরবরাহ করেছে। আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন পরীক্ষার প্রস্তুতির জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার নিয়মিত ক্লাস সরবরাহ করা হয়ে থাকে। বেসিক অ্যাকাউন্টিং এই সাবজেক্টটি বাংলায় যদি আমরা বলি তা হচ্ছে মৌলিক হিসাব বিজ্ঞান। আমাদের বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি তে যারা কমার্স অথবা বিজনেস স্টাডিজে পড়াশোনা করে, ব্যবসায় শিক্ষার ছাত্ররাই কেবলমাত্র অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াশোনা করে। আর্টস অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টিং স্কুল পর্যায়ে পড়াশোনা করে না। এবার আসুন কলেজ পর্যায়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এই পর্যায়ে এসে যারা কমার্সের স্টুডেন্ট বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, বাণিজ্য শাখার ছাত্রছাত্রী, তারা অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াশোনা করে। কিন্তু যারা সায়েন্স এর স্টুডেন্ট কিংবা আর্টস এর স্টুডেন্ট, তারাও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অ্যাকাউন্টিং সাবজেক্টটি পড়ে না বা তাদের কারিকুলামে অ্যাকাউন্টিং সাবজেক্টটি নেই। তো আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা যারা চাকরি করি তারা সায়েন্স, আর্টস, কমার্স, টেকনিক্যাল এডুকেশন, মাদ্রাসা শিক্ষা বোর্ড, অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেই আমরা আমাদের এই পেশায় যুক্ত হই, এই পেশায় চাকরি করি। তো যারা প্রকৃতপক্ষে কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের জন্য অ্যাকাউন্টিং সাবজেক্টটি সহজ হলেও অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং সাবজেক্টটি একেবারে নতুন বললেই চলে। আমরা এই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, যেটিকে আগে ব্যাংকিং ডিপ্লোমা বলা হতো, এই ব্যাংকিং ডিপ্লোমায় এক সময় অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল। পরবর্তীতে আইবিবি এই অ্যাকাউন্টিং সাবজেক্টটিকে, মানে ব্যাংকিং ডিপ্লোমা কম্পালসারি সাবজেক্টের তালিকা থেকে আহ উইথড্র করে নেয়। এখন 2025 সালের যে অক্টোবরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, সেখানে আবার অ্যাকাউন্টিং সাবজেক্টটিকে যুক্ত করেছে। আমরা আমাদের ক্লাস আহ সুন্দরভাবে উপস্থাপনের স্বার্থে প্রতি ক্লাসের স্লাইডে চিত্র, গ্রাফ এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য সরবরাহ করে থাকি। এখন অ্যাকাউন্টিং এর উপর ছোট্ট একটি ভিডিও দেখব। বেসিক অ্যাকাউন্টিং, যার বাংলা মৌলিক হিসাব বিজ্ঞান।
এইখানে একটি বিষয় দেখানো চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং কে এতটাই কঠিন বিষয় হিসেবে বোঝানো হচ্ছে যে এই সাবজেক্টটি পড়তে অনেক কষ্ট, বুঝতে অনেক কষ্ট। যারা অ্যাকাউন্টিং পড়াশোনা করে তারা খুব মানে অস্বাভাবিক আচরণ করে, এরকম কিছু একটা এই ছোট্ট ভিডিওর মাঝে দেখানো হচ্ছে। প্রকৃতপক্ষে বিষয়টা এতটা জটিল নয়। আমরা যদি হিসাব বিজ্ঞানকে একটু সাবলীলতার সাথে এবং আনন্দ সহকারে পড়ার চেষ্টা করি, অবশ্যই হিসাব বিজ্ঞান একটি সহজ সাবজেক্ট। আমরা ক্লাসে চলে যাচ্ছি। বেসিক অ্যাকাউন্টিং, মডিউল এ। আমাদের একটি বিষয় জানা প্রয়োজন, এই যে হিসাব বিজ্ঞান, এটি কোথা থেকে আসলো এবং এই বিদ্যার জনককে। ফাদার অফ অ্যাকাউন্টিং কে? ওনার নাম হচ্ছে ফ্রা লুকা বার্থোলোমিও ডি প্যাসিওলি। সংক্ষেপে বলা হয় লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা প্যাসিওলিকে। এই লুকা প্যাসিওলির জন্ম 1447 সালে এবং মৃত্যু 1517 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান বা ইতালীয় একজন গণিতবিদ। লুকা প্যাসিওলি যে জিনিসটি চালু করেছে তা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, যাকে বাংলায় বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। আমাদের বর্তমান অ্যাকাউন্টিং সিস্টেমটি এই ডাবল এন্ট্রি সিস্টেমের উপরই প্রতিষ্ঠিত। দুতরফা দাখিলা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। এই লুকা প্যাসিওলি একটি বই লিখেছে, বইটি খুবই বিখ্যাত একটি বই হিসাব বিজ্ঞানের ইতিহাসে। বইটির নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনের প্রপোর্শনালিটা। লুকা প্যাসিওলিকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং, পাশাপাশি ফাদার অফ বুক কিপিং। বুক কিপিং এর বাংলা হচ্ছে হিসাব রক্ষণ, আর অ্যাকাউন্টিং এর বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান। লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক। যদি প্রশ্ন আসে কখনো হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, উত্তর হবে ফ্রা লুকা বার্থোলোমিও ডি প্যাসিওলি। আপনার যদি পুরো নাম লিখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সংক্ষেপে ওনার নাম লুকা প্যাসিওলি লিখলেও হবে। এই লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক এবং তিনি দুতরফা দাখিলা পদ্ধতি চালু করেছেন। বেসিক অ্যাকাউন্টিং বা মৌলিক হিসাব বিজ্ঞান। আপনারা এই অ্যাকাউন্টিং পরীক্ষা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দিতে পারবেন। অ্যাকাউন্টিং উভয় মাধ্যমেই পরীক্ষা দেওয়া সম্ভব। প্রথম পর্বে শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটি ইংরেজিতে দিতে হবে বাধ্যতামূলকভাবে, ম্যান্ডেটরি ইন ইংলিশ। আর বাকি পাঁচটি সাবজেক্ট আপনি বাংলা মাধ্যম অথবা ইংরেজি মাধ্যম এ পরীক্ষা দিতে পারবেন। মৌলিক হিসাব বিজ্ঞানের মডিউল এ তে আমরা যে বিষয়গুলো শিখব তা হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, হিসাব বিজ্ঞান কাকে বলে। দ্বিতীয়ত, ফাংশনস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান এর কার্যাবলী। তৃতীয়, পারপাস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান এর উদ্দেশ্য। চতুর্থ, নেচার অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান এর প্রকৃতি। ইউজেস অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ব্যবহার এবং ব্যবহারকারী। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন বা নীতিমালা অথবা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা হিসাব বিজ্ঞানের মূল নীতিসমূহ। বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশন, হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা। অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মাঝে পার্থক্য। সিনোনিমস ফর অ্যাকাউন্টিং টার্মিনোলজিস, এবং হিসাব বিজ্ঞানে ব্যবহৃত যে বিভিন্ন আহ, শব্দ রয়েছে তার আক্ষরিক আহ, অর্থ বা তার সমার্থক শব্দ, সিনোনিম। তো এই প্রথম অধ্যায় বা মডিউল এ তে আমরা শিখব হিসাব বিজ্ঞান কাকে বলে, ফাংশনস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের কার্যাবলী, পারপাস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, নেচার অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের প্রকৃতি, ইউজেস অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং,
হিসাব বিজ্ঞান কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কারা হিসাব বিজ্ঞান ব্যবহার করে, কোন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়ে বা সংগঠন পর্যায়ে কিভাবে হিসাব বিজ্ঞান ব্যবহৃত হয়, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হিসাব বিজ্ঞানের মূলনীতি, বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের ধারণা, স্ট্যান্ডার্ডস হিসাব বিজ্ঞানের মান, অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, বুক কিপিং এবং অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের মাঝে পার্থক্য, এবং অ্যাকাউন্টিং টার্মিনোলজিস। অ্যাকাউন্টিং কাকে বলে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং? Accounting is the process of recording, classifying, summarizing, and interpreting financial transactions and events of a business or organization. অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস, অ্যাকাউন্টিং কি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া অফ রেকর্ডিং, রেকর্ডিং এর বাংলা হচ্ছে লিপিবদ্ধকরণ, ক্লাসিফাইং এর বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, সামারাইজিং এর বাংলা হচ্ছে সংক্ষেপকরণ, ইন্টারপ্রেটিং এর বাংলা হচ্ছে ব্যাখ্যাকরণ। এই যে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং এন্ড ইন্টারপ্রেটিং কাকে করা হবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন। আমাদের সব মানে ব্যবসায়িক ক্ষেত্রে যে লেনদেন হয় সেখানে আর্থিক লেনদেন এবং অর্থ বহির্ভূত লেনদেন, দুই ধরনের লেনদেন হয়। কিন্তু আমাদের যেটি হবে সেটি হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন, যা তা অ্যাকাউন্টিং এ আলোচ্য বিষয়। ফিনান্সিয়াল ট্রানজাকশন এন্ড ইভেন্টস অর্থাৎ আর্থিক লেনদেন ও ঘটনাসমূহকে রেকর্ড করা, ক্লাসিফাই করা, সামারাইজ করা এবং ইন্টারপ্রেট করা, এই যে প্রক্রিয়াটি এটি হচ্ছে অ্যাকাউন্টিং। যদি অ্যাকাউন্টিং এর ডেফিনেশন আছে আমরা ইংরেজিতে লিখলে এভাবে লিখতে পারবো: ইট ইনভলভস আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং financial information to stakeholders such as investors, creditors, management, to help them make informed decisions about the organization's performance and future prospects. অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান, স্টেক হোল্ডার মানে হচ্ছে কনসার্ন অথরিটি বা পার্সন, কারা হতে পারে? ইনভেস্টর বিনিয়োগকারী হতে পারে, ক্রেডিটর পাওনাদার হতে পারে, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হতে পারে। এই ইনভেস্টর বা ক্রেডিটর এবং ম্যানেজমেন্ট অথরিটিকে অ্যাকাউন্টিং কি করে? ইনফরমেশন প্রোভাইড করে যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ইট ইনভলভস আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং ফিনান্সিয়াল ইনফরমেশন অর্থাৎ আর্থিক তথ্য চিহ্নিত করা, পরিমাপ করা এবং সেটা সরবরাহ করা। আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে যে অ্যাকাউন্টিং পরীক্ষা আপনি বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যদি বাংলায় উত্তর করেন পুরো প্রশ্নের উত্তরগুলি বাংলায় করতে হবে, ইংরেজিতে উত্তর করলে সকল প্রশ্নের উত্তর ইংরেজিতে করতে হবে। আমরা যদি বাংলায় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা লিখি তাহলে হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবসা বা সংগঠনের আর্থিক লেনদেন এবং ঘটনা লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষেপকরণ এবং ব্যাখ্যাকরণের একটি প্রক্রিয়া। ইটস আ প্রসেস, প্রসেস, এটা একটা প্রক্রিয়া। আর্থিক তথ্য চিহ্নিতকরণ, পরিমাপকরণ এবং আর্থিক তথ্য সরবরাহকরণ হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এখানে আইডেন্টিফাই করা হয়, মেজার করা হয় এবং ফিনান্সিয়াল ইনফরমেশন ট্রান্সফার করা হয় বা কমিউনিকেট করা হয় বা প্রোভাইড করা হয়। বিনিয়োগকারী, পাওনাদার এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে কে? হিসাব বিজ্ঞান। এইখানে একটি ছবি দেওয়া হয়েছে, আপনারা খেয়াল করেন অ্যাকাউন্টিং এই জায়গায় কি আছে? একটা খাতা, বোর্ড, ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর কেন? কারণ যারা অ্যাকাউন্টস এর কাজ করবে তাকে হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এখানে দেখেন ডলার বা টাকাও দেওয়া আছে, তো এটি হচ্ছে ইউএস ডলার, ডলার চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ যে হিসাবে অ্যাকাউন্টসে কাজ করে তাকে টাকা লেনদেনও করতে হয়। একটি চশমা দেখতে পাচ্ছেন, এই চশমা দ্বারা বোঝানো হচ্ছে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় দেখার ক্ষেত্রে আপনার অনেক সময় মানে খুব যত্ন সহকারে আপনাকে
তথ্য উপস্থাপন করতে হয়। অর্থাৎ হিসাবে ভুল হলে অ্যাকাউন্টেন্ট যিনি থাকে তাকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। বেসিক অ্যাকাউন্টিং মডিউল এ, অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি। এই জায়গায় একটি ছবি দেখানো যাচ্ছে, এখানে লেখা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেট এর বাংলা হচ্ছে সম্পদ, লায়াবিলিটি এর বাংলা দায়, ওনার সিকিউরিটি এর বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এইখানে দেখুন, অ্যাসেট দেখানো হচ্ছে 1 লক্ষ ডলার। আমরা যদি বাংলায় হিসাবে বলি 1 লক্ষ টাকা। আচ্ছা, যদিও ডলার এবং টাকার মুদ্রার মান এক নয়, অর্থাৎ $1 সমান বাংলাদেশি টাকায় সেটি 100 টাকার ঊর্ধ্বে। তো এখানে 1 লক্ষ ডলার হচ্ছে অ্যাসেট, ইকুয়াল লায়াবিলিটিস আছে কত ডলার? $70,000, $70,000 হচ্ছে তার দায়। ওনার সিকিউরিটি আছে $30,000 বা $30,000। তো লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিস এই দুটি যোগ করলে যা হয় সেটি হচ্ছে অ্যাসেট, 1 লক্ষ ডলার। ধরুন একজন ব্যক্তির কাছে 10 টাকা রয়েছে, তার ভিতরে 60 টাকা হচ্ছে তার দায়, 3 টাকা হচ্ছে তার মালিকানা সত্ত্ব। তাহলে 7 আর 3 যোগ করলে কত হবে? 10। 10 হচ্ছে তার সম্পদ। তো অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। লায়াবিলিটি বলতে ফর থার্ড পার্টিস, তৃতীয় পক্ষ বা বহিরাগত বা বাহ্যিক যারা পক্ষ রয়েছে তাদের কাছে যেই টাকা দেনা রয়েছে সেটি হচ্ছে লায়াবিলিটিস। আর মালিকের যে পাওনা রয়েছে সেটি হচ্ছে ওনার সিকিউরিটি। এইখানে দেখুন বলা হচ্ছে থ্রি মেইন কম্পোনেন্টস অফ আ কোম্পানিজ ব্যালেন্স শিট। একটি কোম্পানির যে ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র, তার প্রধান 3টি উপাদান হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি। These items represent a company's financial condition at a point of time. একটি নির্দিষ্ট সময়ে একটা কোম্পানির আর্থিক অবস্থা কেমন তা এই 3টি উপাদান দেখেই বোঝা যায়। অর্থাৎ এই কোম্পানিটির ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো না মন্দ, সেটি কি দেউলিয়াত্বের পথে গেছে, লসের পথে চলতেছে না লাভের পথে চলতেছে, তার ভবিষ্যৎ কি উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে না ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এই বিষয়গুলো এই অ্যাসেট, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি এই 3টি আইটেম দেখেই উপলব্ধি করা যায়। These items also show a company's future prospect. একটি কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনাও এই 3টি উপাদান দিয়ে উপলব্ধি করা যায়। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি, যেটা আমরা এখানে দেখালাম, এখানে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এই অ্যাসেট এ সংক্ষেপে বললে এ ইকুয়াল এল প্লাস ওই, এটি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। বাংলায় যদি আমরা উত্তর করি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। একটি কোম্পানির উদ্ধৃতপত্রের প্রধান 3টি উপকরণ। একটি নির্দিষ্ট সময়ে একটি কোম্পানির আর্থিক অবস্থা প্রকাশ করে কে? অ্যাসেট, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি। একটি নির্দিষ্ট সময়ে একটি কোম্পানির কি প্রকাশ করে? আর্থিক অবস্থা প্রকাশ করে, ব্যালেন্স শিটের কন্ডিশন প্রকাশ করে, অথবা ফিনান্সিয়াল কন্ডিশন প্রকাশ করে এট এ পয়েন্ট অফ টাইম। এখন আমরা অ্যাসেট, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটিস গুলোকে বিস্তারিত জানবো। অ্যাসেট এর বাংলা কি? সম্পদ। এইখানে একটি ছবি দেখা যাচ্ছে, দেখুন এখানে নিচে অনেকগুলো রিসোর্স দেখা যাচ্ছে, যেমন ক্যাশ, নগদ টাকা, ইনভেন্টরি, পণ্যদ্রব্য, মেশিন, মেশিনারি, বিল্ডিং, ভবন বা দালান কোঠা, কপিরাইট, গ্রন্থসত্র। এগুলো হচ্ছে বিভিন্ন রিসোর্স। এই যে রিসোর্স আছে, এই রিসোর্স গুলো কোনো কোম্পানি বা ব্যক্তির মালিকানায় থাকবে এবং সেইখান থেকে মানি বা ইনকাম জেনারেট হবে। ধরুন আপনি যদি আপনার নগদ টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তাহলে আপনি সেখান থেকে কি পাবেন? মুনাফা পাবেন, ইন্টারেস্ট পাবেন। আপনি যদি ফ্যাক্টরিতে মেশিনারি ব্যবহার করেন, আপনি সেখান থেকে পণ্য উৎপাদন করতে পারবেন। আপনার যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং যদি আপনি ভাড়া দেন, সেখান থেকে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে মাসে আপনি ভাড়া পাবেন। তাহলে রিসোর্স যার মালিকানা রয়েছে
কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে, এবং যেই রিসোর্স থেকে আয় হয় বা ইনকাম হয় সেগুলোকেই বলা হয় অ্যাসেটস বা সম্পদ। সম্পদ হচ্ছে এমন কিছু উপকরণ, সেটা নগদ টাকা হতে পারে, ইনভেন্টরি বা পণ্যদ্রব্য হতে পারে, মেশিনারি হতে পারে, যন্ত্র হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, জমি হতে পারে, বিল্ডিং হতে পারে, প্রাইভেট কার হতে পারে, অনেক কিছুই হতে পারে। এইগুলো যা এই সকল সেই সকল সম্পদ যার মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আছে এবং যেইখান থেকে ইনকাম করা যায় বা কোনো টাকা উপার্জন করা যায় তাকেই অ্যাসেট বা সম্পদ বলে। আমরা যদি ইংরেজিতে ডেফিনিশনটা লিখি সেটা হবে অ্যাসেটস আর রিসোর্সেস দ্যাট আ কোম্পানি ওনস অর কন্ট্রোলস। অ্যাসেট হচ্ছে সেই সকল সম্পদ যা একটি কোম্পানির মালিকানা এবং নিয়ন্ত্রণে রয়েছে। অ্যাসেটস হ্যাভ ফিউচার ইকোনমিক ভ্যালু। সম্পদের কি রয়েছে? ভবিষ্যৎ আর্থিক মূল্য। ফিউচার ইকোনমিক ভ্যালু এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ আর্থিক মূল্য। অ্যাসেটস আর টু টাইপস। সম্পদ দুই প্রকার। ওয়ান, কারেন্ট অ্যাসেটস। টু, নন কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট হচ্ছে চলতি সম্পদ, নন কারেন্ট অ্যাসেটস হচ্ছে স্থায়ী সম্পদ। Current assets are those that can be converted into cash within a year. এক বছরের মধ্যে যে সম্পদকে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব তাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। যেমন এক্সাম্পল, ক্যাশ, ইনভেন্টরি। ধরুন আপনার যদি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকে, আপনি চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। আপনার যদি ইনভেন্টরি থাকে, পণ্যদ্রব্য থাকে, আপনি খুব স্বল্প সময়ের ভিতরে যে কোনো ক্রেতার কাছে এটি বিক্রি করে টাকা পেতে পারবেন। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে সেই সকল সম্পদ যা দ্রুত সময়ে এক বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব, এবং এরকম সম্পদ হিসেবে রয়েছে ক্যাশ, ইনভেন্টরি, এগুলো বা অ্যাকাউন্টস রিসিভেবল, সেটাও কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট বা স্থায়ী সম্পদ কোনগুলো? নন কারেন্ট অ্যাসেটস আর দোজ দ্যাট হ্যাভ এ ইউজফুল লাইফ মোর দ্যান 1 ইয়ার। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে ওই সকল সম্পদ যার কার্যকারিতা এক বছরেরও বেশি সময় ধরে রয়েছে। যেমন প্রপার্টি হতে পারে, সেটা প্লান্ট হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে। ইকুইপমেন্ট হচ্ছে আসবাবপত্র বা যন্ত্রপাতিও বলা চলে, ফার্নিচার, আসবাবপত্র। প্লান্ট হচ্ছে বড় রকমের যন্ত্রাংশ। প্রপার্টি হচ্ছে সম্পদ, স্থাবর সম্পদ। তো এই বিষয়গুলো চাইলেই আমরা খুব সংক্ষিপ্ত সময়ে বিক্রি করতে পারি না। এগুলো বিক্রি করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। পাশাপাশি এগুলোর মেয়াদ এক বছরের বেশি সময় ধরে থাকে। যেহেতু এরা স্থাবর সম্পদ, সেহেতু এরা বছরের পর বছর যাবত একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে থাকে। এক বছরের অধিক সুবিধা দেয় বিধায় এদেরকে বলা হচ্ছে স্থায়ী সম্পদ। এবার আমরা একটু সাহিত্যে চলে যাই। আমরা উচ্চ মাধ্যমিকে, এখন কারিকুলামে আছে কিনা আমার জানা নেই, আমাদের সময় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প উচ্চ মাধ্যমিক বাংলায়, এইচএসসি তে, হৈমন্তী ছোট গল্প। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ওই গল্পের নায়ক এর পক্ষে হৈমন্তীর সম্পর্কে। সেটা হচ্ছে, সে আমার সম্পত্তি নয়, সম্পদ। অর্থাৎ সে সম্পত্তি এবং সম্পদের মাঝে সাহিত্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পার্থক্য তৈরি করেছেন। বাট অ্যাকাউন্টিং এ সম্পত্তি অথবা সম্পদ দুটো একই জিনিস, দুটোই অ্যাসেট। আমরা যদি বাংলায় লিখি, সম্পদ সেই সকল উপকরণ যা একটি কোম্পানির মালিকানায় থাকে এবং যার ভবিষ্যৎ অর্থনৈতিক মূল্য আছে। সম্পদ সেই সকল উপকরণ যা একটি কোম্পানির মালিকানায় থাকে এবং যার ভবিষ্যৎ অর্থনৈতিক মূল্য আছে। সম্পদ দুই প্রকার, চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ। যেগুলো এক বছরের কম সময়ের ভিতরে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব তারা হচ্ছে চলতি সম্পদ। আর যে সম্পদগুলো এক বছরের বেশি সময় যাবত আহ আমাদেরকে সুবিধা দিয়ে থাকে তারা হচ্ছে স্থায়ী সম্পদ। এই ছবিতে সম্পদের ধরন দেখানো হয়েছে।
আমরা বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশনের তিনটা পার্ট, একটা হচ্ছে অ্যাসেট, আর একটি লায়াবিলিটিস, এবং তৃতীয় যে পার্ট সেটি হচ্ছে ওনার্স ইকুইটি। আমরা অ্যাসেটস বা সম্পদের সংজ্ঞা শিখলাম। এবার আমরা শিখবো লায়াবিলিটিস কাকে বলে। এইখানে যে ছবি দেওয়া হয়েছে এখানে দেখুন, হোয়াট আর লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে দায়। আমার কাছ থেকে কে কে টাকা পাবে বা আমি কোন কোন জায়গায় ঋণী, সেটি হচ্ছে লায়াবিলিটিস। এইখানে দেখুন একটি ছবিতে দুটো ছোট প্যাকেট দেখানো হয়েছে, এটি মূলত দুটো বস্তা। এই প্যাকেটে লেখা আছে লোন, এই প্যাকেটে লেখা আছে ডেট। লোন দেখুন, এই যে বিভিন্ন, ধরুন আপনার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে, তো আপনি ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন। যেই টাকা আপনি লোন নিয়েছেন সেটা তো আপনার জন্য দায়। কেন? ব্যাংককে আপনার এই টাকা পরিশোধ করতে হবে এবং প্রতি মাসে মাসে আপনাকে কিস্তির বা সুদ এবং আসল সহ কিস্তি দিতে হবে। তো এটা আপনার জন্য একটা দায়, লায়াবিলিটিস, ঋণ। আবার ব্যাংকের হিসাবে যদি আমরা ধরি, একটি ব্যাংকও কিন্তু অনেক সময় অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, যেটা ঋণ নেয় সেটা হচ্ছে লোন। আর ডেট হচ্ছে কি, ডেট হচ্ছে এক প্রকার সিকিউরিটি। আপনারা জানেন আমাদের দেশে যে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট, এখানে দুই ধরনের স্টক রয়েছে, একটা হচ্ছে ইকুইটি স্টক আর একটা হচ্ছে ডেট স্টক, মানে ইকুইটি সিকিউরিটিজ আর একটা হচ্ছে ডেট সিকিউরিটিজ। যেমন বন্ড যখন ইস্যু করা হয়, শেয়ার ইস্যু করে একটি কোম্পানি টাকা গ্রহণ করে, তো যারা শেয়ার ক্রয় করে তারা তো হচ্ছে শেয়ার হোল্ডার, তারা হচ্ছে ওই কোম্পানির মালিক বা মালিক পক্ষের লোক। কিন্তু ব্যাংক যখন বন্ড ইস্যু করে, ওই বন্ড যে যে যারা ক্রয় করে তারা হচ্ছে কোম্পানির জন্য পাওনাদার। কেন? কারণ বন্ডের ইন্টারেস্ট ওই কোম্পানিকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যদি লাভ হয় তাও দিতে হবে, যদি লস হয় তাও দিতে হবে। হ্যাঁ, সাধারণত লাভ হলে শেয়ার হোল্ডারদের জন্য সুবিধা হয়, কারণ তারা ডিভিডেন্ড পায়। কিন্তু লস হলে শেয়ার হোল্ডাররা কোনো ডিভিডেন্ড পায় না এবং তাদের মানে যেই টাকা শেয়ার ক্রয় করা হচ্ছে তার চেয়ে কম দামে ওই শেয়ার হয়তো বিক্রি করে দিতে হতে পারে। আর ডেট বিষয়টা হচ্ছে ঋণ। এটা হচ্ছে বন্ড ইস্যু করার মাধ্যমে, হ্যাঁ, বন্ড ইস্যু করার মাধ্যমে ব্যাংক জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং ওই টাকার এগেনস্টে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে, ইন্টারেস্ট দিয়ে থাকে। তো লোন এবং ডেট এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। আমরা যদি ইংরেজিতে ডেফিনেশনটা দেখি, liabilities are obligations that a company owes to external parties such as suppliers, lenders and tax authorities. দায় হচ্ছে সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতা একটি কোম্পানি ওইস টু এক্সটার্নাল পার্টিস। ওইস মানে হচ্ছে ঋণই থাকে কার কাছে? তৃতীয় পক্ষের কাছে। যখন একটি কোম্পানি তৃতীয় পক্ষের কাছে, যেমন সাপ্লায়ার, লেন্ডার বা ট্যাক্স অথরিটি, ট্যাক্স অথরিটি হচ্ছে যে কোনো দেশের সরকার, আমাদের দেশের ট্যাক্স অথরিটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, যারা জনগণের কর সংগ্রহের দায়িত্বে থাকে। তো ট্যাক্স অথরিটি বা পাওনাদার অথবা সরবরাহকারী আমাদের কাছে একটি বা একটি কোম্পানির কাছে যত টাকা পাবে সেটা হচ্ছে ওই কোম্পানির জন্য দায়। লায়াবিলিটিস আর টু টাইপস, সম্পদ যেমন দুই ধরনের, ঠিক একইভাবে দায়টাও দুই প্রকার। লায়াবিলিটিস আর টু টাইপস, কারেন্ট লায়াবিলিটিস, নন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস মানে কি? চলতি দায়। নন কারেন্ট লায়াবিলিটিস অর্থ স্থায়ী দায়। কারেন্ট লায়াবিলিটিস আর দোজ দ্যাট আর ডিউ উইদিন এ ইয়ার। যেই দায়ের টাকা বা যেই লায়াবিলিটিস এর টাকা অথবা যেই ঋণের টাকা 1 বছরের মধ্যেই শোধ করতে হয়, ওটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ যেই ঋণের টাকা 1 বছর সময়ের ভিতরেই শোধ করতে হয় সংক্ষিপ্ত সময়ের জন্য, সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস আর দোজ দ্যাট আর ডিউ মোর দেন 1 ইয়ার। যেই দায়ের টাকা 1 বছরেরও বেশি সময় বাবদ পরিশোধ করা যায় সেটিকে বলা হয় নন কারেন্ট লায়াবিলিটিস বা স্থায়ী দায়। তাহলে দায় কত প্রকার? দুই প্রকার। আমরা যদি বাংলায় উত্তর করি তাহলে হবে এরকম: দায় হলো এমন বাধ্যবাধকতা যার জন্য একটি কোম্পানি তার বহিরাগত পক্ষের নিকট ঋণী।
বহিরাগত অর্থাৎ বাহ্যিক পক্ষের নিকট ঋণী। দায় হলো এমন বাধ্যবাধকতা যার জন্য একটি কোম্পানি তার বহিরাগত পক্ষের নিকট ঋণী। যেমন সরবরাহকারী, ঋণদাতা, কর কর্তৃপক্ষ, এদের কাছে একটি কোম্পানি ঋণী থাকে। দায় দুই প্রকার: চলতি দায় ও স্থায়ী দায়। চলতি দায় আর স্থায়ী দায়, দায় দুই প্রকার। চলতি দায় হলো সেই সকল দায় যা 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, এবং স্থায়ী দায় হলো সেই সকল দায় যা 1 বছরের বেশি সময়ের মধ্যে পরিশোধযোগ্য। অর্থাৎ যেই অব্লাইগেশনটা 1 বছরের মধ্যেই সেটেল করতে হবে বা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায়। আর যেই ঋণের টাকা দীর্ঘমেয়াদে দেওয়া যায়, সেটা হচ্ছে স্থায়ী দায়। আপনারা দেখবেন ব্যাংক বিভিন্ন ধরনের লোন দেয়। বিশেষ করে ব্যাংক যখন কোনো কার লোন দেয় বা হাউস লোন দেয় অথবা ফ্ল্যাট লোন দেয়, এই লোনগুলো দীর্ঘমেয়াদে দিয়ে থাকে। 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, লং টার্মে এই লোন দেওয়া হয়। দীর্ঘমেয়াদে লোন দেওয়াতে কি হয়, দায়টা 1 বছরের বেশি সময়ে পরিশোধ করা যায়। আর কিছু দায় থাকে সময় খুব শর্ট, বলে যে এটা আপনাকে আগামী 6 মাস বা 12 মাসের মধ্যেই শোধ করতে হবে, সেগুলো হচ্ছে চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা দেখব ওনার্স ইকুইটি, তৃতীয় পার্ট, ওনার্স ইকুইটি। এখানে যে ছবি দেওয়া হয়েছে এখানে দেখুন, ওনার্স ইকুইটি ফর্মুলা ইকুয়াল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে ওনার্স ইকুইটি। আমরা ক্লাসে দেখেছি অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলে বা বিয়োগ করলে যা থাকবে সেটাই কি, সেটাই মূলত ওনার্স ইকুইটি। এবার আসুন, ওনার সিকিউরিটির ভিতরে কি কি থাকে, যেমন কমন স্টক, সাধারণ শেয়ার, প্রিফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার, রিটেনড আর্নিং, সংরক্ষিত আয়, ট্রেজারি স্টক, সরকারি স্টক এবং অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। বলা হচ্ছে ওনার সিকিউরিটি রিপ্রেজেন্টস দ্য রেসিডুয়াল ইন্টারেস্ট ইন দ্য অ্যাসেটস অফ এ কোম্পানি আফটার লাইবিলিটিস আর ডিডাক্টেড। এই যে এখানেই তো দেখা যাচ্ছে অ্যাসেট থেকে লাইবিলিটিস কে ডিডাকশন মানে বিয়োগ করার পরে যা থাকে সেটাই তো ওনার সিকিউরিটি। ইট ইজ দ্য ওনার্স ক্লেম ইন দ্য অ্যাসেট অফ এ কোম্পানি। একটি কোম্পানির সম্পদের উপরে মালিকের যে পাওনা বা মালিকের যে দাবি, সেটাই মূলত ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি ক্যান বি ক্লাসিফাইড ইন্টু কন্ট্রিবিউটেড ক্যাপিটাল, রিটেইনড আর্নিংস, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তো ওনার সিকিউরিটির ভিতরে কি থাকে, ক্যাপিটাল থাকে, মূলধনটা থাকবে, রিটেইনড আর্নিংস সংরক্ষিত আয় থাকে, এবং অন্যান্য অন্যান্য ইনকামও থাকে। ওনার সিকিউরিটির সাথে এরা জড়িত। তাহলে ওনার সিকিউরিটি কিভাবে পাওয়া যাবে, অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ করলে ওনার সিকিউরিটি। কারো যদি অ্যাসেট থেকে 100 টাকা, লায়াবিলিটিস যদি থাকে 30 টাকা, তাহলে ওনার সিকিউরিটি হবে 70 টাকা। মৌলিক হিসাব বিজ্ঞান বা বেসিক অ্যাকাউন্টিং, এখানে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে তৃতীয় বিষয় তার নাম ওনার সিকিউরিটি, যেটা আমরা এই কিছুক্ষণ আগে ইংরেজিতে শিখলাম। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব। একটি কোম্পানির নিকট উক্ত কোম্পানির মালিক পক্ষের পাওনাকে মালিকানা সত্ত্ব বলে। একটি কোম্পানির মোট সম্পদ হতে উক্ত কোম্পানির বাহ্যিক পক্ষের দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। আমি আবারও বলছি, একটি কোম্পানির মোট সম্পদ হতে উক্ত কোম্পানির বাহ্যিক পক্ষের দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। মূলধন, আয়, সংরক্ষিত আয়, ব্যয়, এগুলো মালিকানা সত্ত্বের উপাদান। এইখানে দেখুন, এই অ্যাকাউন্টিং সংক্রান্ত একটি ছবি দেওয়া আছে, নিচে একটি ঘড়ি দেওয়া আছে। এই ঘড়িটা কি করে, এই ঘড়িটা হচ্ছে সময় নির্দেশক। এইখানে ডলার দেওয়া আছে, এটা আপওয়ার্ড দেওয়া আছে, মানে এর মূল্য ঊর্ধ্বগামী।
এই যে ঘড়ি দেওয়া হয়েছে, এই ঘড়ির একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে আমরা যে অ্যাকাউন্টিং করি, হিসাব বিজ্ঞান পড়াশোনা করি, এবং হিসাব বিজ্ঞানের কাজ আমরা আমাদের ব্যাংকিং প্রতিষ্ঠানে বা আমার যার যার ব্যাংকে আমরা করে থাকি অ্যাকাউন্টস এর কাজ। আপনারা দেখবেন ব্যাংকে প্রধান যে কাজটা হয় সেটা হচ্ছে সুদ ক্যালকুলেশন। এটা সময়ের সাথে সাথে হয়। তো টাইম বা সময় কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি একদিন কোনো ঋণ ব্যবহার করেন, আপনার সেই একদিনের জন্য সুদ দিতে হবে। আবার আপনি যদি কারো আমানত একদিনের জন্য আপনার ব্যাংকে গচ্ছিত রাখেন, তার উপরেও আবার আপনাকে সুদ দিতে হবে। তো অ্যাকাউন্টিং এর সাথে সময়ের একটা গুরুত্ব বেশি। এখানে সময় যত অতিবাহিত হবে, যদি বিনিয়োগ করেন আপনি সেখান থেকে মুনাফা পাবেন, আয় হবে। যদি আপনি ঋণ নেন, সেখান থেকে আপনাকে সুদ দিতে হবে, অর্থাৎ ব্যয় বা ক্ষতি হবে। মালিকানা সত্ত্বে কারো যদি মালিকানা সত্ত্বেও ওনার সিকিউরিটি, এখানে একটা কোম্পানির যদি আয় হয় বা লাভ হয়, ওনার সিকিউরিটির সাথে যোগ হবে। যদি লস বা ব্যয় বা ক্ষতি হয়, ওনার সিকিউরিটি থেকে বিয়োগ যাবে। কোনো বিনিয়োগ করলে সেটা ওনার সিকিউরিটির সাথে যোগ হবে। কোনো কিছু উত্তোলন করলে ওনার সিকিউরিটি থেকে বাদ যাবে। তাহলে আমরা অ্যাসেট শিখলাম, ওনার সিকিউরিটি শিখলাম, লায়াবিলিটি শিখলাম। এখানে একটা চার্ট দেওয়া আছে এবং একটা টেবিল দেওয়া আছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের। আপনারা দেখুন লেখা আছে এ ইকুয়াল এল প্লাস ওই। এ ফর অ্যাসেটস, এল ফর লায়াবিলিটিস, ওই ফর ওনার সিকিউরিটি। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এইখানে দেখুন আপনার সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই বিষয়টাতে আমরা এখানে প্রায় 1 2 3 4 5টা কলাম দেওয়া হয়েছে। দেখুন, সরি, 5টা রো দেওয়া হয়েছে। এখানে অ্যাসেট 100 টাকা, লায়াবিলিটিস 30 টাকা। তো অ্যাসেট থেকে লায়াবিলিটিস গেলে ওনার সিকিউরিটি থাকবে 70 টাকা। পরে অ্যাসেট 100 টাকা, লায়াবিলিটিস 70 টাকা। অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ করলে থাকবে ওনার সিকিউরিটি 30 টাকা। এরপর অ্যাসেট 100 টাকা, লায়াবিলিটিস 50 টাকা। তাহলে 100 থেকে 50 বিয়োগ করলে ওনার সিকিউরিটি থাকবে 50 টাকা। তার পরবর্তী অ্যাসেট 100 টাকা, লায়াবিলিটিস 0 টাকা, ওনার সিকিউরিটি পুরোপুরি 100 টাকা। যেহেতু কোনো লায়াবিলিটিস নাই, তাহলে যা সম্পদ তাই ওনার সিকিউরিটি। এর পরেরটাতে লেখা আছে অ্যাসেট 100, 100 টাকা, লায়াবিলিটিস 100 টাকা, আর ওনার সিকিউরিটি 0। যেহেতু কোনো ওনার সিকিউরিটি নাই, তাহলে যা অ্যাসেট তাই লায়াবিলিটিস। এই জায়গায়ও একটি ছবি দেওয়া আছে, দেখুন অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেটের ভিতরে কি কি জিনিস আছে? আছে ক্যাশ, মেশিনারি, বিল্ডিং, অ্যাকাউন্টস রিসিভেবল, এবং ল্যান্ড। ল্যান্ড হচ্ছে স্থাবর সম্পদ। ল্যান্ড কি জমি? জমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে হিসড়ে নিয়ে যাওয়া যায় না, কোনো গাড়িতে করেও নিয়ে যাওয়া। জমি যেখানে আছে সৃষ্টিকর্তার হুকুম মোতাবেক সেইখানেই জমি অবস্থান করে। তো ল্যান্ড। উপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে আমরা কারো কাছ থেকে যখন টাকা পাবো, এটা আমাদের জন্য আয়। সরি, আয়না তো, এটা আমাদের সম্পদ। বিল্ডিং হচ্ছে ভবন, এটিও সম্পদ, স্থাবর সম্পদ। মেশিনারি স্থাবর সম্পদ, মানে স্থায়ী সম্পদ। ক্যাশ হচ্ছে চলতি সম্পদ, মানে কারেন্ট অ্যাসেট। এর পরবর্তীতে আছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস হচ্ছে দায়। যেমন আছে আপনার ওয়েজেস ওড, যেই টাকা আমার মজুরি দিতে হবে। কর্পোরেট বন্ড, এটিও দায়। লোন, এটিও দায়। এরপরে আছে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। এর মাঝে কি আছে? পেইড ইন ক্যাপিটাল, পরিশোধিত মূলধন, রিটেন্ড আর্নিংস, সংরক্ষিত আয়, স্টক শেয়ার। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমি আবার বলছি, এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অর্থাৎ আপনার একটা প্রতিষ্ঠানের সম্পদ থেকে দায় বিয়োগ করলে থাকবে মালিকানা সত্ত্ব, আবার সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে থাকবে দায়। আর সম্পদ, মালিকানা সত্ত্ব আর দায় দুটো যোগ করলে হয়ে যাবে সম্পদ। এগুলো ব্যালেন্স শিটের উপাদান। হ্যাঁ, এইখানেও একটা ইকুয়েশন দেওয়া আছে, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখানে দেখুন একটি দাঁড়িপাল্লা দেওয়া আছে। তো লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি একদিকে আর আরেকদিকে অ্যাসেট। এর মানে হচ্ছে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি যোগ করলে যা হবে অ্যাসেট সমান তাই। এখানে কম বেশি করার সুযোগ নাই। যদি কম অথবা বেশি হয়, ব্যবধান হয়, তাহলে হিসাবে ভুল আছে, আপনার অ্যাকাউন্টিং সঠিক হয়নি।
আর যদি উভয় পাশ মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনার অ্যাকাউন্টিং সঠিক আছে। এখানে একটি ছবিও দেওয়া আছে, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ইকুইটি। অ্যাসেটের ভিতরে আছে হোয়াট ইউ ওড, মানে আমি যার মালিক বা আমার মালিকানায় যা আছে সেটা হচ্ছে অ্যাসেট। লায়াবিলিটি হচ্ছে হোয়াট ইউ উই, যেটা আমি অন্যের কাছে ঋণী সেটা হচ্ছে আমার লায়াবিলিটিস। এবং ওনার্স ইকুইটির ভিতরে আছে ক্যাপিটাল, প্রফিট, লস। ওনার্স ইকুইটি হচ্ছে কি, হোয়াট ইউ গেট, আপনি যেটা পান। যেমন আপনি যদি ইনকাম করেন তাহলে ওনার্স ইকুইটি বাড়ে, আপনি যদি এক্সপেন্স করেন তাহলে ওনার্স ইকুইটি কমে। লস করলে কমে, প্রফিট করলে বাড়ে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেখানে এ ইকুয়াল এল প্লাস ওই দেখানো হচ্ছে। এখানে আরো একটি জিনিস দেখেন, আরো একটি বিষয়, দুটো জিনিস, ডেবিট আর ক্রেডিট। ডেবিট ইকুয়াল ক্রেডিট। আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, তিনি আবিষ্কার করেছেন দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটো শব্দ রয়েছে, একটি হচ্ছে ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। তো ডেবিটের যা থাকবে ক্রেডিটেও তাই থাকতে হবে, মানে ডেবিট ইকুয়াল ক্রেডিট হবে, ডেবিট সমান ক্রেডিট হবে। এখানে ডেবিটের থেকে ক্রেডিট বড় বা ডেবিটের থেকে ক্রেডিট ছোট এমন কোনো সুযোগ নেই। ডেবিট ইকুয়াল ক্রেডিট, অর্থাৎ ডেবিটে যা থাকবে ক্রেডিটেও তাই থাকবে। যদি ডেবিটে থাকে 500 টাকা, ক্রেডিটেও 500 টাকা থাকবে। যদি ডেবিটে থাকে $10, ক্রেডিটেও থাকবে $10, কম করা যাবে না। এই হচ্ছে আপনার ডেবিট ক্রেডিটের বিষয়। আরেকটা জিনিস, এখানে দুটো পক্ষ থাকবে, একটা দাতা একটা গ্রহীতা। এই জায়গায় খেয়াল করে দেখুন, যে ছবি দেওয়া আছে এখানে একজন ক্রেডিট আর একজন ডেবিট, এক পক্ষ দাতা আর এক পক্ষ গ্রহীতা। দেখুন ডেবিটে যদি থাকে 10,000 টাকা, ক্রেডিটেও থাকতে হবে 10,000 টাকা। ডেবিটে যদি থাকে 500 টাকা, ক্রেডিটেও থাকবে 500 টাকা। ডেবিটে, তাহলে ডেবিট ক্রেডিটের বিষয়টা কি? ডেবিট ক্রেডিটের বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞানে দুটো টার্ম, একটি ডেবিট আর একটি ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট দুটো সমান হতে হবে, এর মাঝে কোনো গ্যাপ থাকা যাবে না। বা ক্রেডিট বড় হবে ডেবিট ছোট হবে, এটা হবে না। কিংবা ডেবিট বড় হবে আর ক্রেডিট ছোট হবে, এটাও করা যাবে না। হিসাব বিজ্ঞানে ডেবিট এবং ক্রেডিট দুটোই সমান রাখতে হবে। এখানে আমরা দেখবো ফাংশনস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের কার্যাবলী সম্পর্কে। হিসাব বিজ্ঞানের ফাংশনস গুলো কি কি আমরা একটু দেখি। ওয়ান, রেকর্ডিং ফিনান্সিয়াল ট্রানজাকশনস, আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা ল্যাপটপ রয়েছে, এক ভদ্রলোক হিসাব নিকাশ করতেছে কলম দিয়ে, তার এখানে একটা ক্যালকুলেটরও আছে, ক্যালকুলেটরের অ্যামাউন্ট আছে 23,612 টাকা। তার চোখে চশমা আছে, আবার টেবিলটা একটু সাজিয়েছেও, একটা ছোট গাছও রয়েছে, বনসাই ট্রি। তো অ্যাকাউন্টিং এর ফাংশন কি? ফাংশন হচ্ছে প্রথমে ফিনান্সিয়াল ট্রানজাকশনটা রেকর্ড করা। টু, ক্লাসিফাইং ফিনান্সিয়াল ট্রানজাকশন, অর্থাৎ আর্থিক লেনদেনটা কি করা, শ্রেণীবিন্যাস করা। তারপরে সামারাইজিং ফিনান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক বিবরণী সার সংক্ষেপ করা। চার, ইন্টারপ্রেটিং ফিনান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক মানে লেনদেন ব্যাখ্যা করা। এই চারটা কাজ হচ্ছে হিসাব বিজ্ঞানের ফাংশন। আমি আবার বলছি, রেকর্ডিং ফিনান্সিয়াল ট্রানজাকশনস, ক্লাসিফাইং ফিনান্সিয়াল ট্রানজাকশনস, সামারাইজিং ফিনান্সিয়াল ট্রানজাকশনস, ইন্টারপ্রেটিং ফিনান্সিয়াল ট্রানজাকশনস। হিসাব বিজ্ঞানের কার্যাবলী: এক, আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। দুই, আর্থিক লেনদেন শ্রেণীবিন্যাসকরণ। তিন, আর্থিক লেনদেন সংক্ষেপকরণ। চার, আর্থিক লেনদেন ব্যাখ্যাকরণ। অর্থাৎ আপনি যে রিপোর্ট গুলো তৈরি করবেন সেই রিপোর্ট গুলো আপনাকে কি করতে হবে, ব্যাখ্যা করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বা অফিসকে বা অথরিটিকে বুঝিয়ে দিতে হবে। এগুলো হিসাব বিজ্ঞানের কাজ, এই ক্যালকুলেটর ধরে ধরে এই কাজ করতে হবে। পারপাস, আমাদের পরবর্তী অংশ, পারপাসেস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এখানে একটি ছবি দেখানো হয়েছে, খেয়াল করে দেখুন এখানে কি কি জিনিস আছে। এক্সপেন্ডিচার মানে ব্যয়, বাজেট হচ্ছে বাজেট,
বাৎসরিক যে আয় কত হবে, ব্যয় কত হবে, তার হিসাব। ক্রেডিট, আমরা আগেই বলেছি ডেবিট আর ক্রেডিট। রেভিনিউ হচ্ছে রাজস্ব বা আয়, রিভিউ হচ্ছে পর্যালোচনা করা। অ্যাসেট, সম্পদ, পেয়েবল যেটা পরিশোধ করতে হবে। লেজার হচ্ছে কি? লেজার হচ্ছে খতিয়ান বই। তো পারপাস অফ অ্যাকাউন্টিং, উদ্দেশ্য কি? নাম্বার ওয়ান, ফিনান্সিয়াল রিপোর্টিং। নাম্বার টু, ডিসিশন মেকিং। নাম্বার থ্রি, কমপ্লায়েন্স। নাম্বার ফোর, পারফরমেন্স ইভালুয়েশন। নাম্বার ফাইভ, প্ল্যানিং অ্যান্ড বাজেটিং। অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কয়টা? পাঁচটা। যদি প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টি, উত্তর হবে পাঁচটি। যদি বলা হয় কি কি, সংক্ষেপে লিখুন, তাহলে আপনার পয়েন্টগুলো লিখবেন। এক, আর্থিক রিপোর্টিং এবং পয়েন্টের ভিতরে ছোট ছোট বর্ণনা দিবেন। দুই, সিদ্ধান্ত গ্রহণ। তিন, সম্মতি। চার, কর্মক্ষমতা মূল্যায়ন। পাঁচ, পরিকল্পনা এবং বাজেটিং। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এগুলো। কি উদ্দেশ্য? আর্থিক রিপোর্টিং, সিদ্ধান্ত গ্রহণ, সম্মতি, কর্মক্ষমতা মূল্যায়ন, পরিকল্পনা এবং বাজেটিং। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। ইংরেজিতে যদি আমরা বলি, ফিনান্সিয়াল রিপোর্টিং, ডিসিশন মেকিং, কমপ্লায়েন্স, পারফরমেন্স ইভালুয়েশন, প্ল্যানিং অ্যান্ড বাজেটিং। এই পর্বে আমরা দেখব নেচার অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে। অ্যাকাউন্টিং এর নেচারে কি কি জিনিস থাকে দেখুন। ওয়ান, অবজেক্টিভিটি। টু, রিলিভেন্স। থ্রি, টাইমলিনেস। ফোর, কমপ্লিটনেস। ফাইভ, কম্পারেবিলিটি। সিক্স, কনসিস্টেন্সি। সেভেন, ম্যাটেরিয়ালিটি। যদি আমরা এগুলোকে বাংলায় উত্তর করি, তাহলে হিসাব বিজ্ঞানের প্রকৃতিতে থাকবে কি? এক, উদ্দেশ্যগত সঠিকতা। দুই, প্রাসঙ্গিকতা। তিন, সময় উপযোগিতা। চার, সম্পূর্ণতা। পাঁচ, তুলনাযোগ্যতা। ছয়, সামঞ্জস্যতা। সাত, বস্তুনিষ্ঠতা। ম্যাটেরিয়ালিটি এর বাংলা হচ্ছে বস্তুনিষ্ঠতা। কনসিস্টেন্সি এর বাংলা সামঞ্জস্যতা। কম্পারেবিলিটি এর বাংলা তুলনাযোগ্যতা। কমপ্লিটনেস এর বাংলা সম্পূর্ণতা। টাইমলিনেস এর বাংলা সময় উপযোগিতা। রিলিভেন্স এর বাংলা প্রাসঙ্গিকতা। অবজেক্টিভিটি এর বাংলা উদ্দেশ্যগত সঠিকতা। আপনি যে অ্যাকাউন্টিং এ কাজ করবেন, সেখানে আপনার ইনফরমেশন গুলোর মাঝে কিন্তু রিলিভেন্স থাকতে হবে। অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় নিয়ে অ্যাকাউন্টিং কাজ করে, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অ্যাকাউন্টিং কোনো কাজ করে না। কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা, অ্যাকাউন্টিং এর এক একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সামঞ্জস্য থাকতে হয়। এই সামঞ্জস্যতা না থাকলে সেখানে অ্যাকাউন্টিং কাজ করতে পারবে না। টাইমলিনেস, আমরা আগে একটি ছবিতে ঘড়ি দেখিয়েছি, হিসাব বিজ্ঞান সময়ের সাথে সাথে কাজ করে। আপনার সময়ের সাথে সাথে ব্যাংকে থেকে লোন নিলে সুদ যেমন হয়, আবার আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন সঞ্চয় হিসাবে, সময়ের সাথে সাথেও আপনি সুদ পাবেন। তো নেচার অফ অ্যাকাউন্টিং প্রশ্নের উত্তর হচ্ছে অবজেক্টিভিটি, রিলিভেন্স, টাইমলিনেস, কমপ্লিটনেস, কম্পারেবিলিটি, কনসিস্টেন্সি, ম্যাটারিয়ালিটি। ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং। আমাদের অ্যাকাউন্টিং এর ইউজার দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বাহ্যিক বা বহিরাগত বা বাহিরের ব্যবহারকারী। ইন্টারনাল ইউজার কারা? এইখানে দেখুন, ইন্টারনাল ইউজার হচ্ছে আমার প্রতিষ্ঠানের ভিতরে যারা থাকে তারা। ওয়ান, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা করতে হবে। ধরুন আপনার ব্যাংকের ম্যানেজমেন্ট অথরিটি, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও, সিএফও, এম এম মানে জিএমডি, অ্যাডিশনাল ডিরেক্টর, এরা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের অংশ। এরা অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশনটা ব্যবহার করে, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার। দুই, এমপ্লয়ি। ব্যাংকে শুধু যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষই থাকে তা না, বিভিন্ন পর্যায়ের এমপ্লয়ি থাকে। অফিসার থাকে, সিনিয়র অফিসার থাকে, প্রিন্সিপাল অফিসার থাকে, সিস্টেম অ্যানালিস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, তারপরে লয়ার থাকে। বিভিন্ন শ্রেণী পর্যায়ের
কর্মকর্তা ব্যাংকে থাকে, এজিএম, ডিজিএম, জিএম বা এভিপি, ভিপি, এই জাতীয় বিভিন্ন পদ এর ব্যক্তি একটি ব্যাংকে চাকরি করে, কর্মকর্তা ও কর্মচারী। এরা যে তথ্য ব্যবহার করে সেটা ইন্টারনাল ইউজার্স হিসাবে ব্যবহার করে থ্রি ওনার্স, অর্থাৎ মালিক পক্ষ। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, ইন্টারনাল ইউজার কারা, উত্তর হবে এক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দুই, কর্মকর্তা কর্মচারী, তিন, ওনার্স বা মালিক পক্ষ। তাহলে হিসাব বিজ্ঞানের তথ্য ইন্টারনালি ইউজ করে কারা, এক, ম্যানেজমেন্ট, দুই, এমপ্লয়িজ, তিন, ওনার্স। বাংলায় বললে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা কর্মচারী, মালিক পক্ষ। এরা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইউজার। কি ইউজার? ইন্টারনাল ইউজার। এবার আসুন আমরা দেখব অ্যাকাউন্টিং এর এক্সটার্নাল ইউজার কারা। কারা হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী? এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং। ওয়ান, হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। আমরা একটু দেখি, বাংলা এবং ইংরেজি দেখানো হয়েছে পাশাপাশি, কারণ আমরা জানি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম আপনারা বাংলা মাধ্যমেও দিতে পারবেন, ইংরেজি মাধ্যমেও দিতে পারবেন। সেই হিসাবে আমাদের যারা বাংলায় পরীক্ষা দেব তারা প্রস্তুতি বাংলায় নিব, যারা ইংরেজিতে পরীক্ষা দিব তারা প্রস্তুতি ইংরেজিতে নিব। কিন্তু আপনাকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আপনাকে ওই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি বুঝেন, বাংলা ভাষাতেই বুঝেন, তাহলে আপনি বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন। যদি আপনি কনসেপ্ট না বুঝতে পারেন, তাহলে বাংলা হোক আর ইংরেজি হোক, আসলে কোনো মাধ্যমেই আপনি সঠিকভাবে সুন্দর করে সাবলীল ভাবে পরীক্ষায় উত্তর করতে পারবেন না। তাহলে আমাদেরকে মনোযোগ সহকারে এই হিসাব বিজ্ঞানের টার্মগুলো বুঝতে হবে। হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা, এক, ইনভেস্টর্স, বিনিয়োগকারী, এরা বাহিরের পার্টি। দুই, ক্রেডিটর্স, এর অর্থ হচ্ছে পাওনাদার। তিন, গভর্নমেন্ট এজেন্সিস, সরকারি সংস্থা। চার, কাস্টমার্স, এর বাংলা কি, গ্রাহক। পাঁচ, সাপ্লায়ার্স, এর বাংলা সরবরাহকারী। এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার। আরো একজন পক্ষ রয়েছে এক্সটার্নাল, সেটি হচ্ছে প্রতিযোগী বা কম্পিটিটর। তো আমি আবার বলছি, ইনভেস্টর্স, ক্রেডিটর্স, গভর্নমেন্ট এজেন্সিস, কাস্টমার্স, সাপ্লায়ার্স, কম্পিটিটর্স। এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের এক্সটার্নাল ইউজার্স বা বাহ্যিক ব্যবহারকারী। যদি আমরা বাংলায় উত্তর করি তাহলে কি হবে, বিনিয়োগকারী, পাওনাদার, সরকারি সংস্থা, গ্রাহক, সরবরাহকারী, প্রতিযোগী। আপনি খেয়াল করে দেখুন, আপনার ব্যাংকে যে তথ্য রয়েছে সেই তথ্য শুধু কি আপনারাই ব্যবহার করেন, বাহিরের কেউ করে না? অবশ্যই করে। আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, এই ইনফরমেশন তো সমাজের সব মানুষের জন্যই আমরা শেয়ার করে থাকি। তাহলে এই তথ্য গ্রহীতাদের কাছে প্রদান করা হয়। তাহলে কাস্টমাররা তো আমার ব্যাংকের ভিতরের কোনো পার্ট না, এটা বাহিরের পার্ট। গ্রাহকরা হচ্ছে আমাদের বাহ্যিক বিষয়, এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে অ্যাকাউন্টিং এর ইনফরমেশনটা গ্রাহক বা কাস্টমারদেরকেও দেয়া হয়। এবার আসুন কম্পিটিটর। সোনালী ব্যাংকে ইন্টারেস্ট রেট একরকম, আবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ইন্টারেস্ট রেট একরকম, আবার আপনার ডাচ বাংলা ব্যাংকে ইন্টারেস্ট রেট আরেক রকম। তো এক এক প্রতিষ্ঠানের সুদের হার, ব্যবসায়িক পলিসি এক এক রকম। তো আপনার যারা প্রতিযোগী তারাও আপনার ইনফরমেশন গ্রহণ করে, পাশাপাশি যারা আপনার এখানে ইনভেস্ট করবে আপনার প্রতিষ্ঠানে, তারাও আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করে, ইউজ করে। গভর্নমেন্ট এজেন্সিস, যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট রয়েছে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU, তারপরে পুলিশের ইন্টেলিজেন্স উইং রয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI রয়েছে,
দুর্নীতি দমন কমিশন রয়েছে, বা দুদক বলা হয় সংক্ষেপে। এগুলো হচ্ছে সরকারি সংস্থা। এরাও আমাদের কাছ থেকে তথ্য চায়, ব্যাংকে থেকে তথ্য চায়। তাহলে তারা হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি বা সরকারি সংস্থা যারা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো ব্যবহার করে। আমাদের আজকের টপিক বেসিক অ্যাকাউন্টিং বা মৌলিক হিসাব বিজ্ঞান, মডিউল এ। এবার দেখবো আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো। ওয়ান, ম্যাচিং প্রিন্সিপাল। টু, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। থ্রি, historical cost principle. Four, full disclosure principle. Five, going concern principle. Six, the accrual principle. Seven, the cost principle. Eight, the consistency principle. Nine, the conservatism principle. তাহলে আমরা কি দেখলাম? অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলোকে ইংরেজিতে দেখলাম। এবার যদি আমরা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলোকে বাংলায় দেখি, তাহলে আমাদের কি হবে উত্তর? অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলো হচ্ছে, বাংলায় যদি আমরা বলি, যে প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের নীতিগুলো কি উল্লেখ করুন, বা হিসাব বিজ্ঞানের মূল নীতি কি কি, সেটা লিখুন। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে বাংলায়? মিলকরণ নীতি, যেমন ম্যাচিং প্রিন্সিপাল, এর বাংলা হচ্ছে মিলকরণ নীতি। আমরা বলি না ম্যাচিং ম্যাচিং করা বা মিল করা বা সামঞ্জস্য করা, ম্যাচিং করা, এক রঙের সাথে আরেক রং একই রং যেন হয়, আহ, সেটাকেই আমরা বলি যে ম্যাচিং। তো একই ধরনের কাজ যদি হয় সেটাও ম্যাচিং, একই ধরনের হিসাব যদি হয় সেটাও তো ম্যাচিং। তো ম্যাচিং প্রিন্সিপাল হচ্ছে মিলকরণ নীতি। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, এর বাংলা হচ্ছে রাজস্ব স্বীকৃতি নীতি। রেভিনিউ এর বাংলা রাজস্ব, রিকগনিশন এর বাংলা স্বীকৃতি, প্রিন্সিপাল এর বাংলা হচ্ছে নীতি। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এর বাংলা রাজস্ব স্বীকৃতি নীতি। থ্রি, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, এর বাংলা হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি। হিস্টোরিক্যাল এর অর্থ ঐতিহাসিক, কস্ট এর অর্থ ব্যয়, প্রিন্সিপাল অর্থ নীতি। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, যার বাংলা হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি। ফোর, ফুল ডিসক্লোজিউর প্রিন্সিপাল, এর বাংলা পূর্ণ প্রকাশ নীতি। ফুল ডিসক্লোজিউর প্রিন্সিপাল, বাংলা পূর্ণ প্রকাশ নীতি। ফুল এর বাংলা পূর্ণ, ডিসক্লোজিউর এর বাংলা প্রকাশ, প্রিন্সিপাল এর বাংলা নীতি। ফুল ডিসক্লোজিউর প্রিন্সিপাল বাংলা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। এর পরবর্তীতে দেখুন, গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, এর বাংলা চলমান প্রতিষ্ঠান নীতি। গোয়িং এর বাংলা চলমান, কনসার্ন হচ্ছে প্রতিষ্ঠান বা এন্টিটি, প্রিন্সিপাল এর বাংলা নীতি। গোয়িং কনসার্ন প্রিন্সিপাল বাংলায় হচ্ছে চলমান প্রতিষ্ঠান নীতি। দা অ্যাক্রুয়াল প্রিন্সিপাল, অ্যাক্রুয়াল শব্দের অর্থ হচ্ছে বকেয়া, ক্যাশ অর্থ হচ্ছে নগদ, আর অ্যাক্রুয়াল শব্দের অর্থ বকেয়া। দ্য অ্যাক্রুয়াল প্রিন্সিপাল বকেয়া নীতি। সেভেন, দ্য কস্ট প্রিন্সিপাল ক্রয় মূল্য নীতি। কস্ট প্রিন্সিপাল ক্রয় মূল্য নীতি। এইট, দ্য কনসিস্টেন্সি প্রিন্সিপাল, কনসিস্টেন্সি এর বাংলা হচ্ছে সামঞ্জস্যতা, প্রিন্সিপাল এর বাংলা হচ্ছে নীতি। কনসিস্টেন্সি প্রিন্সিপাল এর বাংলা হচ্ছে সামঞ্জস্যতা নীতি। সেভেন, দ্য কনজার্ভ নাইন, দ্য কনজারভেটিজম প্রিন্সিপাল, কনজারভেটিজম এর বাংলা হচ্ছে রক্ষণশীলতা, প্রিন্সিপাল এর বাংলা নীতি। তাহলে কনজারভেটিজম প্রিন্সিপালের বাংলা হচ্ছে রক্ষণশীলতা নীতি। তাহলে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো কি কি? ম্যাচিং প্রিন্সিপাল, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ফুল ডিসক্লোজিউর প্রিন্সিপাল, গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, দ্য অ্যাকুরাল প্রিন্সিপাল, দ্য কস্ট প্রিন্সিপাল, দ্য কনসিস্টেন্সি প্রিন্সিপাল, দ্য কনজারভেটিজম প্রিন্সিপাল। যদি আমরা বাংলায় বলি, মিলকরণ নীতি, রাজস্ব স্বীকৃতি নীতি, ঐতিহাসিক ব্যয় নীতি, পূর্ণ প্রকাশ নীতি, চলমান প্রতিষ্ঠান নীতি, বকেয়া নীতি, ক্রয় মূল্য নীতি, সামঞ্জস্যতা নীতি, রক্ষণশীলতা নীতি, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এখন আমরা দেখব বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ধারণাগুলো। কনসেপ্ট হচ্ছে ধারণা,
হিসাব বিজ্ঞানের ধারণা, এবং এটা দেখবো আমরা রেকর্ডিং স্টেজ পর্যন্ত আমরা এটা দেখবো, অর্থাৎ লিপিবদ্ধকরণ পর্যায়ে কি কি হিসাব বিজ্ঞানের ধারণা কনসেপ্ট রয়েছে। নাম্বার ওয়ান, বিজনেস এন্টিটি। নাম্বার টু, মানি মেজারমেন্ট। নাম্বার থ্রি, অবজেক্টিভ এভিডেন্স। নাম্বার ফোর, হিস্টোরিক্যাল রেকর্ড। নাম্বার ফাইভ, কস্ট। নাম্বার সিক্স, ডুয়াল অ্যাসপেক্ট। তাহলে আমরা কি দেখলাম? আমরা বেসিক কনসেপ্ট গুলো দেখলাম। কিসের কনসেপ্ট? অ্যাকাউন্টিং এর কনসেপ্ট বা হিসাব বিজ্ঞানের ধারণা। যদি আমরা বাংলায় উত্তর করি তাহলে উত্তর কি হবে? ব্যবসায় সত্তা, অর্থের পরিমাপ, বস্তুনিষ্ঠ প্রমাণ, ঐতিহাসিক রেকর্ড, ক্রয় মূল্য, দ্বৈত সত্তা। খেয়াল করে দেখুন, ইংরেজির সাথে আমরা বাংলাটা একটু মিলিয়ে নেই। যদি বলা হয় বিজনেস এন্টিটি, বিজনেস এর বাংলা হচ্ছে ব্যবসায়, এন্টিটি এর বাংলা সত্তা। বিজনেস এন্টিটি এর বাংলা হচ্ছে ব্যবসায় সত্তা, এটি একটি ধারণা। মানি মেজারমেন্ট, মানি অর্থ হচ্ছে টাকা বা অর্থ, মেজারমেন্ট শব্দের অর্থ পরিমাপ। মানি মেজারমেন্ট এর বাংলা হচ্ছে অর্থের পরিমাপ। অবজেক্টিভ ইভিডেন্স, অবজেক্টিভ অর্থ হচ্ছে উদ্দেশ্য বা বাস্তবিকতা বা বস্তুনিষ্ঠতা। এভিডেন্স হচ্ছে প্রমাণ। অবজেক্টিভ এভিডেন্স এর বাংলা হচ্ছে বস্তুনিষ্ঠ প্রমাণ। হিস্টোরিক্যাল কস্ট, হিস্টোরি শব্দের অর্থ ইতিহাস, হিস্টোরিক্যাল এর বাংলা হচ্ছে ঐতিহাসিক। রেকর্ড এর বাংলা হচ্ছে রেকর্ড, হিস্টোরিক্যাল রেকর্ড এর বাংলা ঐতিহাসিক রেকর্ড। কস্ট এর বাংলা ক্রয় মূল্য, যদিও কস্টের শব্দ আরেকটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে ব্যয়। এইখানে কস্ট হচ্ছে একটা কনসেপ্ট, আর কনসেপ্ট মানে হচ্ছে কস্ট, কনসেপ্ট হচ্ছে ক্রয় মূল্য ধারণা। কস্ট অর্থ এখানে ক্রয় মূল্য বোঝানো হচ্ছে। নাম্বার সিক্স, ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল শব্দের অর্থ দ্বৈত। আপনারা দেখবেন ডুয়াল চ্যাম্পিয়নশিপ মানে দ্বৈত, মানে চ্যাম্পিয়ন হয়েছে এরকম আর কি। তো ডুয়াল মানে হচ্ছে দ্বৈত, আসপেক্ট মানে হচ্ছে সত্তা, দ্বৈত সত্তা। ডুয়াল আসপেক্ট এর বাংলা দ্বৈত সত্তা। আমি আবার বলছি, বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেস এন্টিটি, নাম্বার টু মানি মেজারমেন্ট, নাম্বার থ্রি অবজেক্টিভ এভিডেন্স, নাম্বার ফোর হিস্টোরিক্যাল রেকর্ড, নাম্বার ফাইভ কস্ট, নাম্বার সিক্স ডুয়াল আসপেক্ট। বেসিক কনসেপ্টের ভিতরে কি আছে? ব্যবসায়ের সত্তা, অর্থের পরিমাপ, বস্তুনিষ্ঠ প্রমাণ, ঐতিহাসিক রেকর্ড, ক্রয় মূল্য, দ্বৈত সত্তা। এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, যেটা আমাদের রেকর্ডিং স্টেজে হয়ে থাকে। এখন আমরা দেখব বেসিক অ্যাকাউন্টিং মডিউল এ এর পার্ট, সেটি হচ্ছে কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং রিপোর্টিং স্টেজ। আমরা ক্লাসের শুরুতে বলেছি অ্যাকাউন্টিং কি করে। অ্যাকাউন্টিং রেকর্ড করে, এরপরে রিপোর্ট করে। প্রথমে লিপিবদ্ধ করতে হবে, তথ্য লিখতে হবে, তথ্যটা লিখতে হবে, রেকর্ড করতে হবে, এরপরে সেই তথ্য কি রিপোর্ট আকারে উপস্থাপন করতে হবে। আপনারা দেখেন বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে এখানে মান্থলি রিপোর্ট হয় অনেক, লোন রিপোর্ট, রেভিনিউ মানে ডিপোজিট রিপোর্ট, এফডিআর রিপোর্ট, মানে ফরেন রেমিটেন্স রিপোর্ট। অর্থাৎ আমাদের যত ধরনের প্রোডাক্ট রয়েছে, তার যত ধরনের সেবা রয়েছে, কি কি সেবা এক মাসে সম্পাদিত হলো, সেগুলো মাস শেষে আমাদের লোন স্টেটমেন্ট আকারে পাঠাতে হয় সংশ্লিষ্ট রিপোর্টিং অথরিটি বা আমাদের সিনিয়র কর্মকর্তাদের কাছে বা ম্যানেজমেন্টের কাছে, বোর্ড মিটিং এ উপস্থাপনের জন্য অথবা মান্থলি মিটিং এ উপস্থাপনের জন্য। তো রিপোর্টিং এর ক্ষেত্রেও অ্যাকাউন্টিং এর কনসেপ্ট রয়েছে বা হিসাব বিজ্ঞানের ধারণা রয়েছে, সেগুলো কি আমরা একটু দেখি। তার আগে এইখানে একটা ছবি আছে, এই ছবিটাও আমরা একটু খেয়াল করে দেখি। দেখুন, ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর অনেকগুলো শাখা রয়েছে, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্সেশন, আমরা সেগুলো শিখবো ধাপে ধাপে। তো এইখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ইম্পর্টেন্স গুলো কি? নাম্বার ওয়ান, ফিনান্সিয়াল রিপোর্টিং। আমাদের রিপোর্ট করতে হয়, এজন্য আমাদের অ্যাকাউন্টিং দরকার। টু কমপ্লায়েন্স, আমাদের অনেক কিছু রুলস রেগুলেশন ডিউ ডিলিজেন্স মেনটেন করতে হয়, এজন্য আমাদের অ্যাকাউন্টিং দরকার। থ্রি, ডিসিশন মেকিং। আপনি যদি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চান, একজন বিনিয়োগকারী যদি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে সিদ্ধান্ত নিতে চায়,
একটি ব্যাংক যদি কোনো কোম্পানি সম্পর্কে কোনো ডিসিশন নিতে চায় তাহলে তার অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে হবে। পারফরমেন্স ইভালুয়েশন, আমাদের প্রতিষ্ঠানের কর্মদক্ষতা অ্যাকাউন্টিং এর মাধ্যমে নিরূপণ করা যায়। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো শিখবো। রেশিও অ্যানালাইসিস করে অ্যাকাউন্টিং এর একটি পার্ট, এবং এর মাধ্যমে কিন্তু কি করা হয়, পারফরমেন্স ইভালুয়েশন করা হয়। এবং ইনভেস্টর কনফিডেন্স, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য অ্যাকাউন্টিং গুরুত্বপূর্ণ। আসুন এই জায়গায় আমরা দেখি। নাম্বার ওয়ান, গোয়িং কনসার্ন কনসেপ্ট, এর বাংলা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। নাম্বার টু, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, এর বাংলা হিসাবকাল ধারণা। নাম্বার থ্রি, ম্যাচিং কনসেপ্ট, এর বাংলা মিলকরণ ধারণা। নাম্বার ফোর, কনজারভেটিজম কনসেপ্ট, এর বাংলা রক্ষণশীলতা ধারণা। নাম্বার ফাইভ, ফুল ডিসক্লোজার কনসেপ্ট, এর বাংলা পূর্ণ প্রকাশ ধারণা। নাম্বার সিক্স, কনসিস্টেন্সি কনসেপ্ট, এর বাংলা সামঞ্জস্যতার ধারণা। নাম্বার সেভেন, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, এর বাংলা বস্তুনিষ্ঠতার ধারণা। তো কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং এর রিপোর্টিং স্টেজে কনসেপ্ট রয়েছে 7টি। সেগুলো হচ্ছে, বাংলায় যদি আমরা বলি চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাবকাল ধারণা, মিলকরণ ধারণা, রক্ষণশীলতার ধারণা, পূর্ণ প্রকাশ ধারণা, সামঞ্জস্যতার ধারণা, বস্তুনিষ্ঠতার ধারণা। কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং ইংরেজিতে যদি আমরা বলি, নাম্বার ওয়ান, গোয়িং কনসার্ন কনসেপ্ট। নাম্বার টু, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। নাম্বার থ্রি, ম্যাচিং কনসেপ্ট। নাম্বার ফোর, কনজারভেটিজম কনসেপ্ট। নাম্বার ফাইভ, ফুল ডিসক্লোজার কনসেপ্ট। নাম্বার সিক্স, কনসিস্টেন্সি কনসেপ্ট। নাম্বার সেভেন, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। এগুলোকে বাংলায় রূপান্তর করলে কি হয় দেখুন। গোয়িং কনসার্ন, গোয়িং মানে কি, যেটা চলমান রয়েছে, চলমান রয়েছে, চলতেছে, এটাই হচ্ছে গোয়িং। গোয়িং কনসার্ন, কনসার্ন হচ্ছে প্রতিষ্ঠান, আর কনসেপ্ট হচ্ছে ধারণা। গোয়িং কনসার্ন কনসেপ্ট এর বাংলা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। অ্যাকাউন্টিং পিরিয়ড, এই পিরিয়ড হচ্ছে হিসাব কাল। অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টিং, এটা হচ্ছে হিসাব, পিরিয়ড হচ্ছে কাল, হিসাব কাল, কনসেপ্টের বাংলা ধারণা। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট এর বাংলা হচ্ছে হিসাব কাল ধারণা। ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং এর বাংলা হচ্ছে মিলকরণ, কনসেপ্টের বাংলা ধারণা। ম্যাচিং কনসেপ্টের বাংলা হচ্ছে মিলকরণ ধারণা। কনজারভেটিজম কনসেপ্ট, কনজারভেটিজম এর বাংলা হচ্ছে রক্ষণশীলতা, আর কনজারভেটিজম কনসেপ্টের বাংলা রক্ষণশীলতার ধারণা। আপনারা দেখবেন মাঝে মাঝে বলে, হে, সে অনেক নিয়ম কানুন মেনে চলে, তার পরিবারে অনেক বিধিনিষেধ রয়েছে, নানা প্রকার অনুশাসন সে মেনে চলে, এই পরিবারটা একেবারেই কনজারভেটিভ। এর মানে কি, রক্ষণশীল। তাহলে কনজারভেটিজম হচ্ছে রক্ষণশীলতার ধারণা। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, ফুল শব্দের অর্থ পূর্ণ, ডিসক্লোজ মানে কোনো কিছু প্রকাশ করা, তাহলে ডিসক্লোজার হচ্ছে প্রকাশ, আর কনসেপ্ট হচ্ছে ধারণা। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এর বাংলা হচ্ছে পূর্ণ প্রকাশ ধারণা। সিক্স, কনসিস্টেন্সি কনসেপ্ট, কনসিস্টেন্সি দেখুন, কনসিস্টেন্সি এর বাংলা হচ্ছে সামঞ্জস্যতা, আর কনসেপ্টের বাংলা ধারণা। কনসিস্টেন্সি কনসেপ্টের বাংলা সামঞ্জস্যতার ধারণা। নাম্বার সেভেন, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, ম্যাটেরিয়ালিটি এর বাংলা হচ্ছে বস্তুনিষ্ঠতা, কনসেপ্টের বাংলা ধারণা। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট এর বাংলা বস্তুনিষ্ঠতার ধারণা। এইগুলো হচ্ছে রিপোর্টিং স্টেজের বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং। এই পর্যায়ে আমরা দেখব মেথডস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর মেথড আছে কয়টি? দুইটি। কি কি? নাম্বার ওয়ান, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। নাম্বার টু, অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। আপনি যদি অ্যাকাউন্টস এর কাজ করেন, আপনার কি থাকতে হবে বলেন তো? আপনার অস্ত্র কি অ্যাকাউন্টস এ কাজ করার? অ্যাকাউন্টিং এর মেশিনারি কি, টুলস কি? অ্যাকাউন্টিং এর টুলস হচ্ছে ক্যালকুলেটর, অ্যাকাউন্টিং এর টুলস কলম, অ্যাকাউন্টিং এর টুলস এই যে ম্যাগনিফাইং গ্লাস। আপনাকে ছোট ছোট হিসাব থাকে অনেক, অনেক সময় স্টেটমেন্টের মানে ডিজিট এত ছোট থাকে যে আপনি খালি চোখে দেখতে পাবেন না, হয়তো আপনাকে চশমা ব্যবহার করতে হবে, না হলে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে হবে। আপনার বিভিন্ন প্রকার রিপোর্ট থাকবে,
এগুলি নিয়ে আপনার অ্যাকাউন্টস কাজ করতে হবে। তো এক সময় তো মানুষ অ্যাকাউন্টস এর কাজ করতো ম্যানুয়ালি, হাতে লিখে লিখে। অনেক বড় বড় লেজার থাকতো ব্যাংকে, সেই লেজার ধরে ধরে মানুষকে টাকা, ক্যাশ ইন ক্যাশ আউট, ইন্টারেস্ট, রেভিনিউ, প্রফিট লস সব কিছুর হিসাব রাখতে হতো। এখন কি ব্যাংকিং সিস্টেম সেরকম আছে? এখনো লেজার সিস্টেম আছে, বাট এখন সেটা ডিজিটাল পদ্ধতিতে হয়ে গিয়েছে। কম্পিউটারাইজড ব্যাংকিং সিস্টেম এসেছে। ইলেকট্রনিক্স ব্যাংকিং সিস্টেম, ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, মডার্ন ব্যাংকিং সিস্টেম আমরা বর্তমানে উপভোগ করছি, ব্যবহার করছি, এবং গ্রাহক সেবারও অনেক উন্নয়ন হয়েছে। মানুষ ঘরে বসেই ব্যাংকিং সুবিধা পেয়ে যাচ্ছে। মোবাইলের, এই যে মোবাইলের মুঠোফোন দেখা যাচ্ছে, এই মুঠোফোনেই মানুষের ব্যাংকিং সুবিধা পাওয়া যাচ্ছে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। যাই হোক, মেথড অফ অ্যাকাউন্টিং কে দুই ধরনের অ্যাকাউন্টিং মেথড, একটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। আধুনিক হিসাব বিজ্ঞান ফলো করে অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। এটিকে আমরা যদি বাংলায় লিখি তাহলে উত্তর হবে হিসাব বিজ্ঞানের পদ্ধতি দুইটি। একটি হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের শাখা সমূহ কি কি? ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং: নাম্বার ওয়ান, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং; টু, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং; থ্রি, কস্ট অ্যাকাউন্টিং; ফোর, ট্যাক্স অ্যাকাউন্টিং; ফাইভ, অডিটিং; সিক্স, ফরেন্সিক অ্যাকাউন্টিং। এই ফরেন্সিক অ্যাকাউন্টিং টার্মটা একটু নতুন আপনাদের কাছে। বাকি টার্মগুলো যারা ব্যাংকার তারা কম বেশি সবাই জানেন। আর যারা বিজনেস গ্রাজুয়েট, বিবিএ এমবিএ পড়াশোনা করেছে, কিংবা এসএসসি এইচএসসি তে কমার্সে পড়াশোনা করেছে, তারা বাকি টপিকগুলো সম্পর্কে ধারণা রয়েছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং। যদি আমরা বাংলায় এগুলোর উত্তর করি তাহলে হিসাব বিজ্ঞানের শাখা কি কি? এক, আর্থিক হিসাব বিজ্ঞান; দুই, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান; তিন, ব্যয় হিসাব বিজ্ঞান; চার, কর হিসাব বিজ্ঞান; পাঁচ, নিরীক্ষা হিসাব বিজ্ঞান; ছয়, ফরেনসিক হিসাব বিজ্ঞান। এগুলো হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উম, বিভিন্ন শাখা। দেখুন, বাংলায় আমরা রূপান্তর করলে কি হয়? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই ফাইন্যান্স শব্দের অর্থ হচ্ছে অর্থ, আর ফিনান্সিয়াল হচ্ছে আর্থিক। অ্যাকাউন্টিং এর বাংলা হিসাব বিজ্ঞান। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বাংলা কি হবে? আর্থিক হিসাব বিজ্ঞান। টু, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট শব্দের অর্থ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং শব্দের অর্থ হিসাব বিজ্ঞান। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বাংলা কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। থ্রি, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট এর বাংলা ব্যয়, অ্যাকাউন্টিং এর বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান। কস্ট অ্যাকাউন্টিং এর বাংলা হচ্ছে ব্যয় হিসাব বিজ্ঞান। ফোর, ট্যাক্স অ্যাকাউন্টিং, ট্যাক্স এর বাংলা কর, অ্যাকাউন্টিং এর বাংলা হিসাব বিজ্ঞান। ট্যাক্স অ্যাকাউন্টিং এর বাংলা হচ্ছে কর হিসাব বিজ্ঞান। ফাইভ, অডিটিং, অডিটিং এর বাংলা হচ্ছে নিরীক্ষা করা। এই যে বলা হয় না অডিটর, এর বাংলা কি? নিরীক্ষক। আমাদের ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের অডিটর রয়েছে। এক হচ্ছে ইন্টারনাল অডিটর, যারা আমাদের ব্যাংকেই চাকরি করে, অডিট ডিপার্টমেন্টের লোক। তারা সদর দপ্তরে থাকে, তারা সারা বাংলাদেশে যতগুলো ব্যাংকের শাখা রয়েছে, মানে ওই ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখাগুলোকে বিভিন্ন সময় গিয়ে অডিট করে। এরা হচ্ছে ইন্টারনাল অডিটর। আবার এক্সটার্নাল অডিটর আছে, সেটা আবার দুই ধরনের। একটা হচ্ছে সিএ ফার্মের মাধ্যমে অডিট করা, ফার্ম অডিট বলা হয়। একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের সাথে চুক্তি করা হয়, সেই ফার্মের প্রতিনিধি এসে বা অডিটররা আসে এবং এসে ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের ফাইলপত্র অডিট করে। আরেকটা অডিট আছে, সেটা হচ্ছে কমার্শিয়াল অডিট, হচ্ছে সরকারি সংস্থা কর্তৃক অডিট করা, বা যেটাকে বাণিজ্যিক অডিটও বলা হয়। এবার আসুন ফরেনসিক অডিট অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিংটা হচ্ছে, এই টার্মটা অনেকটা, আপনারা যারা যে টেলিভিশনে সিআইডি দেখেন, সিআইডি যে ক্রাইম পেট্রোল হয়, সিআইডি হয়, তো এই সিরিয়াল গুলো যে দেখানো হয় ক্রাইম রিলেটেড, সেগুলোতে দেখবেন একটা ল্যাব থাকে, ফরেনসিক ল্যাব। ফরেনসিক মানে কি? ফরেনসিক হচ্ছে সায়েন্স ব্যবহার করে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যানালাইসিস করবেন।
সায়েন্টিফিক্যালি যদি অ্যানালাইসিস করেন আর কি, সেটা ফরেনসিক অ্যাকাউন্টিং। এখানে যেমন এই যে আপনার হিসাবে নিকাশ করার ক্ষেত্রে যদি কোনো জাল জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, যে ক্ষেত্রে ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বা ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে করে কি করা হয়, সেগুলোর জন্য ফরেনসিক টেস্ট করা যেতে পারে। যদি কারো স্বাক্ষর জাল করা হয়, হ্যান্ড রাইটিং এক্সপার্টের মাধ্যমে সেটা টেস্ট করানো যায়। এগুলো আমাদের দেশে ফরেনসিক ল্যাব রয়েছে কিছু স্বনামধন্য, সেই সব জায়গায় এটা করা যেতে পারে। আবার অনেকে ফরেনসিক অ্যাকাউন্টিং এর উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন, বাংলাদেশে এমন ব্যাংকারও রয়েছে। তো ফরেনসিক অ্যাকাউন্টিংও অ্যাকাউন্টিং এর একটি শাখা। এবার আমরা দেখব লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতাগুলো কি। নাম্বার ওয়ান, হিস্টোরিক্যাল ডাটা। নাম্বার টু, সাবজেক্টিভিটি। Number three, lack of qualitative data. Number four, limited scope. Number five, compliance driven. তো লিমিটেশন মানে সীমাবদ্ধতা। আমরা যে অ্যাকাউন্টিং এর কাজটা করি বা অ্যাকাউন্টস করি বা ব্রাঞ্চের অ্যাকাউন্টস রিলেটেড দায়িত্ব পালন করি, আমরা কি সবসময় স্বাধীনভাবে সব কাজ করতে পারি? পারি না। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু বাধার সম্মুখীন হই। যেমন আমরা অনেক ক্ষেত্রে অনেক পুরনো তথ্যই কিন্তু সংগ্রহ করতে বাধাগ্রস্ত হই বা অনেক ক্ষেত্রে পাইও না। এটা একটা আমাদের প্রবলেম। সাবজেক্টিভিটি, বস্তুনিষ্ঠতা আমাদের পড়লে আমরা কোনো কোনো ক্ষেত্রে কোয়ালিটেটিভ ইনফরমেশন বা কোয়ালিটেটিভ ডেটা পাই না। যদি আমাদের কাছে কোয়ালিটেটিভ ডেটা মানে মানসম্মত তথ্য না থাকে, তাহলে আমরা অ্যাকাউন্টসটা সঠিকভাবে করবো কিভাবে? এটা তো করা যায় না। আপনার যদি ইনফরমেশনই না থাকে, আপনার যদি পর্যাপ্ত ডেটাই আপনার হাতে না থাকে, আপনি তো অ্যাকাউন্টস করবেন কি দিয়ে? হ্যাঁ। তো এটা করা যায় না। লিমিটেড স্কোপ মানে সীমিত, যদি ক্ষেত্র আপনার কর্মক্ষেত্র যদি সীমিত করে দেওয়া হয় এবং সেগুলো যদি কমপ্লায়েন্স ড্রাইভেন করে দেওয়া হয়, তাহলেও আমরা কি করতে পারি না, আমরা অ্যাকাউন্টসটা যথাযথভাবে সম্পাদন করতে পারি না। আমরা অ্যাকাউন্টসিং এর বেসিক অ্যাকাউন্টিং এর মডিউল এ ক্লাসটি এখানেই শেষ করছি। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আহ, আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে ছিলাম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ব্যাংকিং প্রফেশনাল এক্সামের লেকচারটি সরবরাহ করা হয়েছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01794072733 এই নাম্বারে যোগাযোগ করে ক্লাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারবেন, ক্লাসের শিডিউল সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের জুম অ্যাপের মাধ্যমে যে ক্লাস হয় সেই ক্লাসেও অংশগ্রহণ করতে পারবেন। সকলের সুস্থতা, সুস্বাস্থ্য এবং আহ পড়াশোনায় আহ উত্তরোত্তর সফলতা কামনা করে আমি রাজীব খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।